আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নয়াপল্টনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন, দাঁড়াতে দিচ্ছে না নেতাকর্মীদের। এরপর থাকবে দিনে সরগরম নয়াপল্টন, রাতে ধরপাকড়। সড়ক ছাড়তে বিএনপিকে 10 মিনিট সময়, 5 মিনিটেই ফাঁকা হয়ে গেল। নয়াপল্টনেই হবে বিএনপির মহাসমাবেশ, বললেন রিজভী আহমেদ। এরপর থাকবে বিএনপি নেতা টুকুকে 15 দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ। এবং সর্বশেষ জানিয়ে দেব, ন্যাটোতে যোগ দিলে ইউক্রেন নামে কোনো দেশই থাকবে না, হুঁশিয়ারি দিল রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নয়াপল্টনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন, দাঁড়াতে দিচ্ছে না নেতাকর্মীদের। বিএনপির মহাসমাবেশকে ঘিরে রাজধানীর নয়াপল্টনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে। বিএনপি কার্যালয়ের সামনে প্রস্তুত রাখা হয়েছে সাজোয়া যান ও জলকামান। সাদা পোশাকের পুলিশও অবস্থান নিয়েছে নয়াপল্টনের অলিগলিতে। নয়াপল্টন কার্যালয়ের সামনে বিএনপির কোনো নেতাকর্মীকে দাঁড়াতে দিচ্ছে না পুলিশ। যেই আসছেন তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে তাদের বলা হচ্ছে, সমাবেশ আজ নয়, আগামীকাল। আপনারা আগামীকাল আসেন। নয়াপল্টনের পুরো এলাকায় পুলিশ অবস্থান নিয়েছেন, তবে নয়াপল্টন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে বেলা 11:30টার দিকে নয়াপল্টন কার্যালয়ে প্রবেশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কার্যালয়ের ভেতর অল্প সংখ্যক নেতাকর্মী অবস্থান করছেন। ওদিকে বিএনপির শুক্রবারের মহাসমাবেশকে ঘিরে রাজধানীতে 2 দিন ধরে চলছে পুলিশের গ্রেপ্তার ও তল্লাশি অভিযান। গেল বুধবার রাতভর রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল ও বাসাবাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে বিএনপির কয়েকশো নেতাকর্মীকে। নয়াপল্টনের মিডওয়ে আবাসিক হোটেল থেকেই অন্তত 150 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ঢাকার পার্শ্ববর্তী 2 জেলা নারায়ণগঞ্জ ও সাভারেও ধরপাকড় হয়েছে। এছাড়াও মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়। এদিকে পুলিশের গ্রেপ্তার ও তল্লাশি অভিযানে বিএনপির নেতাকর্মীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল দিনভর নয়াপল্টন এলাকা সরগরম থাকলেও বিকাল থেকে ফাঁকা হয়ে যায়। দেশের বিভিন্ন জেলা থেকে আসা দলের নেতাকর্মীরা নিরাপদ অবস্থানে চলে যান। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান চালানো হচ্ছে। রাজধানীর 50টি থানা এলাকায় এই অভিযান চলছে। তবে কত সংখ্যক নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে সেই তথ্য বলেনি পুলিশ। নয়াপল্টনের কাছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে মিডওয়ে হোটেল ও ভিক্টোরিয়া হোটেলেও অভিযান চালায় পুলিশ। 28 জুলাই মহাসমাবেশে যোগ দিতে আসা 300 জনেরও বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করে তারা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে সমাবেশের স্বাধীনতার বিরুদ্ধে পুলিশের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি। দিনে সরগরম নয়াপল্টন, রাতে ধরপাকড়। মহাসমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার নয়াপল্টন ছিল বিএনপি নেতাকর্মীদের পদচারণায় সরগরম। সমাবেশের স্থান নিয়ে সিদ্ধান্ত না আসায় সন্ধ্যা থেকে নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয় দলীয় কার্যালয় ও আশেপাশের এলাকা থেকে। বিকাল থেকে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করে পুলিশ। রাতে নয়াপল্টন এলাকা থেকে পুলিশ বেশ কিছু নেতাকর্মীকে আটক করেছে। এর আগে রাত 10টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিঠি দিয়ে শুক্রবার মহাসমাবেশের বিষয়টি অবগত করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মহাসমাবেশকে সামনে রেখে বুধবার সকাল থেকেই নয়াপল্টনে ভিড় করেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। মহাসমাবেশ উপলক্ষে প্রস্তুতি নেন তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এবং তার আশেপাশে ভিড় জমান বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরাও। দিনভর দলীয় কার্যালয় ছিল উৎসব মুখর। বিকাল 5টা পর্যন্তই এমনই চিত্র দেখা গেছে নয়াপল্টনে। বিকাল থেকেই নয়াপল্টনে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়তে থাকে। আসে জলকামান, আর্মড ভেহিকেল, মুহূর্তেই পাল্টে যায় চিত্র, হয়ে যায় থমথমে পরিবেশ। 4টায় দলীয় বৈঠক ও ব্রিফিং থাকলেও পরবর্তীতে স্থান পরিবর্তন করে তা গুলশানে নেওয়া হয়। একই সঙ্গে নেতাকর্মীদেরকে রাতের আগেই নয়াপল্টন অফিস থেকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেন শীর্ষ নেতারা। রাত 10টার আগে নয়াপল্টনে দেখা যায় কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটক বন্ধ, নেই কোনো নেতাকর্মী। সড়কের উপরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান। স্কাউট ভবনের সামনে দাঁড়িয়েছিল পুলিশের হলুদ রঙা একটি জলকামান, একটি ছাইরঙ্গা আর্মড ভেহিকেল, নীলরঙা একটি পুলিশ ভ্যান। এছাড়াও সড়কের 2 পাশে ছড়িয়ে ছিটিয়েছিল পুলিশের বেশ কয়েকটি গাড়ি। বিএনপি অফিসের পূর্ব পাশে আরেকটি জলকামান রাখা ছিল। রাত 10টার পরে জলকামান
এপিসি সরিয়ে নেয় পুলিশ। অন্যদিকে নয়াপল্টন এলাকায় সিসি ক্যামেরা লাগাতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সড়ক ছাড়তে বিএনপিকে 10 মিনিট সময় দিল পুলিশ, 5 মিনিটেই ফাঁকা হয়ে গেল। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে জড়ো হয়ে স্লোগান দেওয়া শুরু করেছিলেন বিএনপির নেতাকর্মীরা। এতে সড়ক সংকুচিত হয়ে এক সারিতে যানবাহন চলাচল করতে থাকে। এই অবস্থায় বেলা 11:30টার দিকে পুলিশ নির্দেশ দেয় সড়ক ছেড়ে দিতে হবে 10 মিনিটের মধ্যেই। দেখা গেল 5 মিনিটের মধ্যেই সড়ক ফাঁকা হয়ে গেছে। এদিকে শুক্রবারের কর্মসূচি ঘোষণার পর বুধবার বিকাল থেকেই কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছিল। বৃহস্পতিবার বেলা 11টার দিকে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা নয়াপল্টন কার্যালয়ের পশ্চিম পাশে ফুটপাতের পাশেই অবস্থান নিয়েছেন। পুলিশ সদস্যদের পাশেই প্রিজন ভ্যানসহ সাজোয়া যান রাখা হয়েছে। তবে এ সময় বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। এ অবস্থায় সেখানে পুলিশের কয়েকজন কর্মকর্তা বিএনপি নেতাকর্মীদের সামনে গিয়ে 10 মিনিটের মধ্যে সড়ক ছেড়ে দিতে বলেন। দেখা যায় এ নির্দেশ দেওয়ার 5 মিনিটের মধ্যেই সড়ক ফাঁকা হয়ে যায়। 11:45 নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মহাসমাবেশের আগে বিএনপি নেতাকর্মীদের রাজধানীর নয়াপল্টনে জড়ো না হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মীদের সরে যাওয়ার পরামর্শ দেন তিনি। আগামীকালের মহাসমাবেশ নয়াপল্টনেই হবে জানালেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকায় মহাসমাবেশকে ঘিরে দলের নেতাকর্মীদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শুক্রবার নয়াপল্টনেই বিএনপির মহাসমাবেশ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় সারা দেশের নেতাকর্মীদের ওপর হামলা মামলা ও গ্রেপ্তারের অভিযোগ করে রিজভী বলেন, মহাসমাবেশ ঘিরে এখনও পর্যন্ত 5 শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সরকারের অনুগত আইনশৃঙ্খলা বাহিনী। রিজভী বলেন, আজ আমাদের নেতাকর্মীদের হাত পা ভেঙে দেওয়া হচ্ছে, হাতের কবজি কেটে নেওয়া হয়েছে। বিভিন্ন জেলায় অনেক নেতাকর্মীকে সশস্ত্র আক্রমণ চালিয়ে হত্যা করেছে। তবুও আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। কোনো ধরনের সহিংসতা আমরা বিশ্বাস করি না। আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো দমননীতি পরিহার করে বিএনপির মহাসমাবেশ কর্মসূচি সফলে সহযোগিতা করবেন। তিনি আরও বলেন, বিনা কারণে শুধু আতঙ্ক ছড়াতে সরকার আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। এটা হলো সরকারের ব্যর্থ প্রচেষ্টা। নেতাকর্মীদের যত গ্রেপ্তার করবেন ততই কিন্তু আন্দোলন বেগবান হবে। অতএব আপনারা যাদের গ্রেপ্তার করেছেন আমি তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করব। এখানে নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনে যে যার মতো চলে যাবেন, কোনো রকম হট্টগোল করবেন না। বিএনপি নেতা টুকুকে 15 দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতের। দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর 9 বছরের কারাদণ্ড বহাল রেখে হাইকোর্টে দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। গতকাল 273 পৃষ্ঠার রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিন উদ্দিন মানিক। রায়ে বলা হয়, এ রায় বিচারিক আদালত গ্রহণের 15 দিনের মধ্যে ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। রাজনীতিবিদরা দুর্নীতিতে লিপ্ত বলে পুরো সমাজ অন্ধকারে নিমজ্জিত হবে বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর 9 বছরের সাজা বহালের পূর্ণাঙ্গ রায়ে এমন পর্যবেক্ষণ দেন বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ। হাইকোর্ট রায়ের পর্যবেক্ষণে বলেন, দুর্নীতিবাজরা তাদের সমালোচকদের চুপ করতে এবং চুরি করা সম্পদ লুকানোর জন্য একে অপরকে সাহায্য করে। তাদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার সময় এসেছে। আপনি যদি বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে চান তাহলে একসঙ্গে লড়াই করতে হবে। দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার জন্য একটি কার্যকর ও শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলতে হবে। হিসাব দেওয়ার দায়িত্ব থাকতে হবে এবং আইনের বিধান অনুসরণ করে ব্যবস্থা নিতে হবে। বাল্যকাল থেকেই শিশুদের সততা এবং অসততার মধ্যে পার্থক্য করতে শেখানো উচিত বলে উল্লেখ করা হয় এই রায়ে। আদালত বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিতে হবে। অনেক রাজনৈতিক নেতা এবং হাই প্রোফাইল ব্যক্তি বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়ে। রাজনীতিবিদরা জনগণ ও দেশের কল্যাণে নিজেদের উৎসর্গ করার লক্ষ্যে রাজনীতিতে জড়িত হন। এটি জনগণ ও দেশের কল্যাণের জন্য এক ধরনের মহান ত্যাগ ও নিষ্ঠার কাজ। রাজনীতি টাকা উপার্জনের কোনো মাধ্যম হতে পারে না। বৈধ ব্যবসা এবং অন্যান্য পেশার আশ্রয় নিয়ে অর্থ ও সম্পত্তি অর্জনের অনেক উপায় রয়েছে। নথি থেকে জানা যায় 4,96,11,916 টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে
দুদকের উপপরিচালক শাহরিয়ার চৌধুরী 2007 সালের 21 মার্চে সাবেক বিদ্যুৎ ও প্রতিমন্ত্রী টুকুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এ মামলা করেন। কমিশনের উপপরিচালক SMM আক্তার হামিদ ভূঁইয়া ওই বছর 28 জুন মহানগর হাকিম আদালতে এ মামলায় অভিযোগপত্র দেন। 2007 সালের 15 নভেম্বর বিচারিক আদালত এ মামলার রায়ে টুকুকে 9 বছরের কারাদণ্ড দেন। ন্যাটোতে যোগ দিলে ইউক্রেন নামে কোনো দেশই থাকবে না, হুঁশিয়ারি দিল রাশিয়া। ন্যাটোতে যোগ দিলে ইউক্রেন নামে কোনো দেশই থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার ডেপুটি স্পিকার পিওত্র তলস্তয়। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন তিনি। মঙ্গলবার বার্তা সংস্থাটি এ খবর প্রকাশ করেছে। 2022 সালের 24 ফেব্রুয়ারি মাসে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর সেপ্টেম্বর মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশকে ন্যাটোর সদস্য করার জন্য আবেদন করেন। অথচ ইউক্রেন যাতে ন্যাটোর সদস্য হতে না পারে তা ঠেকানোর লক্ষ্য নিয়েই রাশিয়া এই অভিযান শুরু করে। চলতি মাসের প্রথম দিকে জেলেনস্কি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় এরদোয়ান বলেছিলেন, ন্যাটো জোটের সদস্য হওয়ার অধিকার রাখে ইউক্রেন। ন্যাটো জোটে ইউক্রেনের সদস্যপদ লাভের বিষয়ে তুরস্কের সমর্থন রয়েছে। এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তলস্তয় বলেন, এ নিয়ে রাশিয়ার মাঝে কোনো ইতিবাচক মতামত নেই। তিনি সরাসরি বলেন, জেলেনস্কি ন্যাটো যোগ দিতে পারেন, তবে এর সঙ্গে ইউক্রেন থাকবে না। ইস্তাম্বুল সফরের পর জেলেনস্কি ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী আজব ব্যাটালিয়নের 5 কমান্ডারকে দেশে ফিরিয়ে নেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার এক চুক্তির আওতায় এসব কমান্ডারের ইউক্রেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তুরস্কে অবস্থান করার কথা ছিল।